আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক, এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 2, এপিসোড 5। মোহিনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও এখন বিপদমুক্ত। গণেশ দারোগা এখনও ওদের সঙ্গে রয়েছে। ডাক্তারের মুখে মোহিনীর সুস্থতার খবর শুনে এবার আমতা আমতা করে ওঠেন পুলিশ। এবার আমাকে আমার কাজ করতে হবে। আপনার অনুমতি পেলে আমি রাগিনী মিশ্রকে অ্যারেস্ট করব। নিখিল বিতানের পায়ে পড়ে যায়। বিতান নিখিলকে ধরে নিয়ে আশ্বস্ত করে। আরে করছোটা কি? প্লিজ স্যার, আমার ভাইজিকে পুলিশের হাতে তুলে দেবেন না। ও ছোট ঝোঁকের বসে একটা ভুল করে ফেলেছে। ওকে শুধরোবার একটা সুযোগ দিন স্যার। নিখিল, তুই এখানে পায়ে ধরছিস? আমার জন্য তুই কারোর পায়ে পড়বি না নিখিল। আমি ভুল করেছি তো। ভুল যখন আমি করেছি তখন আমি শ্বশুর বাড়িতে যেতে রাজি আছি, কিন্তু আমার জন্য তুই কারোর পায়ে পড়বি না। শ্বশুর বাড়ি? গণেশ দারোগা অবাক হয়ে প্রশ্ন করে। শ্বশুর বাড়ি কাকে বলছো? জেলটাকে। ওটাকে তো সবাই শ্বশুর বাড়িই বলে। রাগিনী ওর কোঁকড়ানো চুলে আঙুল চালাতে চালাতে কথাগুলো বলে। নিখিল এবার প্রচন্ড রেগে যায়। তুই একটু চুপ করবি? শাসন করি না বলে খুব বার বেড়েছিস। জেনে যাওয়ার খুব শখ না? একবার ক্রিমিনালের রেকর্ড নামের পেছনে জুড়ে গেলে আর কোনোদিন বড় হতে পারবি না। নিখিল এবার হাত জোর করে বিতানের দিকে তাকায়। প্লিজ স্যার, এইবারের মতো ওকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এরপর আর কখনো এমনটা করবে না। বিতান অবাক চোখে রাগিনীর দিকে কয়েক সেকেন্ড চেয়ে থাকে। সত্যি এই মেয়েটি ওকে বেশ ভাবিয়ে তুলেছে। কৃতজ্ঞতা স্বীকার করবে নাকি ওর ওপর প্রতিশোধ নেবে সেটাই এখনো বুঝতে পারছে না। শেষ পর্যন্ত নিখিলের অনুরোধ ও ফেলতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে ছেড়ে দিলাম। অন্য কেউ হলে এতক্ষণ কি হতো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার নিখিল হাঁপ ছেড়ে বাঁচে। আমার কাছে মানে আমি কারোর দয়ার দান চাই না। প্লিজ ইন্সপেক্টর, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। রাগিনী হাত বাড়িয়ে গণেশ দ্বারকার দিকে গিয়ে আসে। নিখিল ওর ভাইজির হাতটা ধরে নেয়। বাড়ি চল, আজ তোকে আমি নয় তোর বাবা শাস্তি দেবে। তারপর ওকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। রাতের দিকে মোহিনী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। বিতান ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে ও ঘুমিয়ে পড়ে। মোহিনীর ঘুমন্ত মুখটাকে বিতান অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছে। ওর মুখের বলিরেখাগুলোকে দেখেও যেন ও দেখতে পায় না। বিতান আলতো করে মোহিনীর কপালে একটা চুম্বন করে। তুই এখনো কত সুন্দর। আমি তোকে কখনোই সুখী করতে পারবো না। এটা যে আমার কাছে কতটা যন্ত্রণা আর তোকে কি করে বোঝাই। আমার এই প্রবলেমটা যদি আগে জানতাম তাহলে কখনো তোকে আমি আমার জীবনের সঙ্গে জড়াতাম না। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করিস প্লিজ। জোনাল দরজায় টোকা মারে। আসবো? বিতান মুখ তুলে ওনাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। আপনি এত রাতে এখানে? একটু দরকার আছে। তার আগে বলো মোহিনী কেমন আছে? কোনো অসুবিধে? এখন মোটামুটি ভালো আছে, কিন্তু আপনি এত রাতে, তো আবার ফোন না করে। আবার নতুন কিছু হয়েছে কি? আরে না, তেমন কিছুই না। তোমাকে একটা খবর জানানোর ছিল। ভাবলাম কাছে এসে বললে বেশি ভালো হবে, তাই চলে এলাম। বিতানের আগের প্রতিক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। ওর মধ্যে ভীত এবং অবাক ভাবটা বজায় রাখে। কি খবর? জোনাল কয়েক সেকেন্ড চুপ থেকে এখানে আসার কারণটা বলতে শুরু করে। সঞ্জীবনী চকলেটের অ্যান্টিডোজ বানানোর জন্য যে বিশেষ রাসায়নিক পদার্থটা মিলছিল না, সেটা প্রফেসর স্টিফেন সাইমনের কাছে আছে। ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি বললেন ওনার আবিষ্কৃত জিনিস যদি আমাদের কোনো কাজে লাগে তাহলে উনি খুশি হবেন। সুইজারল্যান্ডের বিজ্ঞান সম্মেলনে উনি আসবেন। তুমি ওনার থেকে ওটা নিয়ে নেবে। আর হ্যাঁ, ওই সম্মেলনে আমি ও লিওন যেতে পারবো না। টিকিট কাটার সময় আমাদের খেয়াল ছিল না লিওনের মম ও ড্যাডের মৃত্যু এই মাসে হয়েছিল। আর তুমি তো জানোই প্রতি বছর আমরা সমাধিস্থলে মালা দিতে চাই। এবছরও যাচ্ছি।
তাহলে এই সময় একসঙ্গে এত কাজ এসে পড়ে গিয়েছে, তারপর আবার একটার পর একটা ঝামেলা হঠাৎ করেই এসে পড়ছে, তাই কোনো কথাই তোমাকে সময় মতো বলে উঠতে পারছি না। ওটা কোনো ব্যাপার না, আপনারা যান। আমি আর নিখিল সুইজারল্যান্ড চলে যাব। আর এটা তো খুব ভালো খবর, যদি আমি সঞ্জন। বিতান চুপ করে যায়। হাসপাতালের মধ্যে কোনো গোপন ফর্মুলার নাম নিতে ও চায় না, আর জোনালও এই বিষয়ে কোনো মন্তব্য করে না। কিন্তু সুইজারল্যান্ড যাওয়ার প্রসঙ্গ এলে ও আর চুপ থাকতে পারে না। নিখিল তো অনেক আগেই বলেছিল সুইজারল্যান্ড যেতে পারবে না, তাই ওর টিকিট কাটা হয়নি। সুইজারল্যান্ড তোমাকে একাই যেতে হবে। ও হ্যাঁ, নিখিল বলেছিল না, আমি ভুলে গিয়েছিলাম। নো প্রবলেম, আমি একাই চলে যাব। আমাকে সবার আগে সঞ্জীবনী চকলেটের অ্যান্টিডোজ বানাতে হবে, আর ওটা তখনই সম্ভব যখন এই অ্যান্টিডোজের মেটেরিয়াল জোগাড় করতে পারবো। যদি স্টিফেন সাইমনের কাছে এটা পাওয়া যায় তাহলে অ্যান্টিডোজ বানাতে আমার বেশি সময় লাগবে না। বিতানের থেকে আশ্বাসবাণী শুনে জোনাল একটু হাসে। তারপরই ওর চোখ যায় মোহিনীর দিকে। কিছুটা বিস্ময় আর কিছুটা দুঃখিত স্বর শোনা যায় ওনার কণ্ঠে। ঘটনাটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। রাগিনী এটা কি করে করতে পারলো? আমি ওকে ওর বাড়িতে অনেকবার দেখেছি, তাছাড়া তুমিও তো ওকে দেখেছ, ও যথেষ্ট ভালো মেয়ে। আচ্ছা বিতান, তোমার এটা মনে হচ্ছে না তো রাগিনীর ওপর চকলেটের সাইড এফেক্ট হয়েছে? সঞ্জীবনী চকলেটের সাইড এফেক্ট মারাত্মক হলে ওই মেয়ের ওপর কোনো প্রভাব পড়েনি। ও প্রথম থেকে ওই রকম ছিল। কি জানি, আমার যেন অন্য কিছু বলছে মনটা। যাই হোক, তুমি যে ওকে পুলিশের হাতে তুলে দাওনি এটা খুব ভালো কাজ করেছ। বাচ্চা মেয়ে কোনো কিছু না বুঝেই একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিল। বিতান কিছু বলতে গিয়েও থেমে যায়। আর একটা কথা, এবার তোদেরকে জানাতে হবে এই চকলেটের ব্যাপারে, বিশেষ করে নিখিলের দাদা বৌদিকে। ওই ব্যাপারটা নিখিলকে দেখে নিতে বলুন, ওর জন্য সব কাজ আমার উল্টো হয়ে যায়। আমার তো মনে হয় ওর পুরো ফ্যামিলি। ব্যাস, এতটুকু বলেই বিতান চুপ করে যায়। বুঝতে পারছি তোমার ওপর অনেক বেশি কাজের প্রেশার। এই সময় বেশি উত্তেজিত হও না, মাথা ঠান্ডা করে কাজ করো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখন একটু রেস্ট নাও, আমি আসি, ফিরে এসে দেখা হবে। জোনাল বেরিয়ে যাওয়ার পরই বিতান মোহিনীর মাথায় হালকা হাত বুলিয়ে ওর পাশে বিছানায় শুয়ে পড়ে। শারীরিক পরিশ্রম আর নানান চিন্তার কারণে ওর দেহ আর মন ভীষণ অবসন্ন। চোখে ঘুম আসছে না। ওর শুধুই মনে হচ্ছে যে যদি ও আগের থেকে সঞ্জীবনী চকলেটের প্রতিষেধক তৈরি করে রাখত, তাহলে আজ হয়তো কোনো সমস্যাই হতো না। অনেক বছর আগে ও একবার এই প্রতিষেধক বানানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রয়োজনীয় সামগ্রী ওর হাতের কাছে ছিল না। আর তাছাড়া এর আগে সঞ্জীবনী চকলেটের কোনো খারাপ প্রতিক্রিয়া না থাকায় ওইটাকে তেমন গুরুত্বও দেয়নি। এই মুহূর্তে ওর নিখিলের ওপর ভীষণ রাগ হচ্ছে। নিখিল যদি ওর ব্যাপারটা 6 মাস ওদের জানাতো, তাহলে এতদিনেও কিছু একটা ব্যবস্থা করে ফেলতো। বিতান বিছানায় উঠে বসে। চোখটা বন্ধ করে ও নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই সময় ওকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এতগুলো লোক ওর তৈরি চকলেট খেয়েছে, না বড় কিছু ঘটে যাওয়ার আগে যেভাবেই হোক ওকে সঞ্জীবনী চকলেটের প্রতিষেধক বানাতেই হবে। মোহিনীকে বাড়িতে পৌঁছে দিয়ে ওকে সাবধানে থাকতে বলে বিতান নক্ষত্র গবেষণা কেন্দ্রে আসে। আসার পর থেকে কাজের চেয়ে রাগিনীকে নিয়ে বেশি ভেবে চলেছে। যে মেয়ের মধ্যে এমন উপস্থিত বুদ্ধি আছে সে আর যাই হোক পাগল হতে পারে না। আবার ওকে মনের দিক থেকেও খারাপ বলতে ইচ্ছে করছে না ওর। রাগিনী যদি সত্যি খারাপ হতো তাহলে মোহিনীকে এইভাবে বাঁচাতো না। রাগিনীর স্বভাব ঠিক কী ধরনের বিতান ওর নিজের মতো করে বিশ্লেষণ করার চেষ্টা করে। কখনো মনে হচ্ছে মেয়েটি অতি চালাক, কখনো মনে হচ্ছে অত্যন্ত বোকা, ভাবনা চিন্তা ছাড়াই যে কোনো কাজ করে দেয়। কখনো বা ভাবছে মেয়েটির মানসিক চিকিৎসার প্রয়োজন। হঠাৎ ওর মনের মধ্যে সেদিনের সেই ছোট্ট রাগিনীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। তারপরেই রাগিনীর প্রতি ওর অদ্ভুত এক স্নেহের সঞ্চার হয়। মেয়েটির গায়ে হাত তুলেছে ভেবেই বিতানের এবার খারাপ লাগতে শুরু করে। অনেক ভেবে বিতান মনে মনে সিদ্ধান্ত নেয় গতকালকের ঘটনার জন্য রাগিনীর কাছে ক্ষমা চাইবে এবং সেই সঙ্গে মেয়েটাকে একটু বোঝাবে। রাগিনীর এই সময়
যেখানে থাকার কথা বিতান সেখানে যায়, কিন্তু ওখানে ও রাগিনীর দেখা পায় না। একটু ভেবেও নিখিলকে ফোন করে নিজের কেবিনে ডাকে। নিখিল আসার পর ওকে জিজ্ঞাসা করতে জানতে পারে রাগিনী নাকি আর এই গবেষণা কেন্দ্রে পড়বে না। এই কথা শুনে বিতান ভীষণ আশ্চর্য হয়। রাগিনী কেন এই গবেষণা কেন্দ্রে পড়বে না তার কারণ ও জানতে চাইলে নিখিল প্রথমে চুপ থাকে। তারপর অনেক চোরাচুরির পর নিখিল মুখ খোলে। এখানে আসার সময় ও রাগিনীকে সঙ্গে আসতে বলেছিল, আর তখনই রাগিনী ভাববাচ্চে উত্তর দিয়েছিল যে ইনস্টিটিউটে গরু ছাগলেরা পড়াশোনা শেখায় সেখানে নাকি রাগিনী মিশ্র পড়বে না। শুধু তাই নয়, এই ইনস্টিটিউটকে যে রাগিনী ফুটোট্টম ইনস্টিটিউট বলেছে সেটাও নিখিল মুখ ফসকে বিতানের কাছে বলে ফেলে। সবটা শুনে বিতানের গলার স্বর গম্ভীর হয়ে যায়। তোমার ভাইজিটির সঙ্গে দেখা করতে হবে দেখতে পাচ্ছি। কথাটা শুনেই নিখিল প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও আমি জানতাম স্যার আপনি এরা শুনলেই রেগে যাবেন, ওই জন্য বলতে চাইছিলাম না, কিন্তু আপনি এমন জোর করলেন যে বাধ্য হলাম। তোমাকে কে বললো আমি রেগে গেছি? তাহলে হঠাৎ আপনি আমার ভাইজির সঙ্গে দেখা করতে চাইছেন কেন? স্যার আমার ভাইজি একটু অবুঝ, ও নিজের ভালো মন্দ বিচার করতে জানে না, কিন্তু মনের দিক থেকেও ভীষণই ভালো। আপনি ওকে ভালোভাবে জানেন না, তাই। বিতান ওকে প্রচণ্ড অবাক করে দিয়ে মাঝখানেই বলে ওঠে, তোমার ভাইজি যদি এখানে না আসে তাহলে গরু ছাগলগুলো মানুষ হবে কি করে? হ্যাঁ, কাল সকালের ফ্লাইটে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, ফিরতে দেরি হবে। চকলেটের সাইড এফেক্ট যে কতটা ভয়ঙ্কর সেটা তুমি তো জানো। আমার মনে হয় তোমার দাদা বৌদিকে এই চকলেটের ব্যাপারটা এবার বলে দেওয়া উচিত। কিছুটা সেই কারণেই তোমাদের বাড়ি যাব, আর রাগিনীর সঙ্গেও আমার একটু আলাদা করে কথা বলা প্রয়োজন আছে। যখন তুমি বাড়ি যাবে আমাকে তোমার সঙ্গে নিয়ে যেও। নিখিলের সঙ্গে বিতানকে দেখে বুদ্ধদেব আর সোহিনী প্রচণ্ড অবাক হয়। সেই সঙ্গে মেয়ের কার্যকলাপের জন্য ওরা হাজারবার ক্ষমা চাইতে থাকে। ওদের এই ধরনের ব্যবহার দেখে বিতানের এবার ভীষণ অস্বস্তি হচ্ছে। ও অনেকবার ওদের বলেছে যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে বেশি না ভাবাই ভালো, কিন্তু বুদ্ধদেব আর সোহিনী কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। বিতানের এবার মনে হয় ওদের কাছ থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনাদের আপত্তি না থাকলে আমি কি রাগিনীর সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারি? আপত্তি থাকবে কেন? জানো না, ও তো ওই রুমেই আছে। কথাটা বলেই বুদ্ধদেব নিখিলের দিকে তাকায়। যা ভাইকে রিয়ের রুমটা দেখিয়ে দে। নিখিল বিতানকে নিয়ে রাগিনীর ঘরের দিকে পা বাড়াতেই সোহিনী পিছন থেকে ডেকে ওঠে, বলছিলাম কি বাবা, আমার মেয়েটা না একটু অবুঝ, আবার যদি উল্টো পাল্টা কিছু বলে দেয় কিছু মনে করো না প্লিজ। বিতান মাথা নেড়ে ওকে আশ্বস্ত করে। দরজার কাছে এসে বিতান এবার নিখিলকে বোঝায়, তুমি চকলেটের ব্যাপারটা তোমার দাদা বৌদিকে বলো, আমি রাগিনীর সঙ্গে কথা বলছি। নিখিল ঠিক আছে বলে ওর কাছ থেকে চলে যায়। রুমের ভিতরে রাগিনীর সঙ্গে ওর ভাই রবিনও ছিল। রবিন বিতানকে দেখতে পায়। দি, তোর প্রফেসর হ্যান্ডসাম এসেছে। কি? প্রফেসর হ্যান্ডসাম মানে? তারপরই বিতানকে দেখে রাগিনীর মাথা গরম হয়ে যায়, কিন্তু বাড়িতে সবাই আছে বলে এই মুহূর্তে কিছু বলতে পারে না। তবে বিতানের উদ্দেশ্যেও বিড়বিড় করতেও ছাড়ে না। বিতান সেটা শুনতে না পেলেও রবিন ওর দিদির কথাগুলো শুনতে পায়। ও রাগিনীর কথা জোরে জোরে পুনরাবৃত্তি করে, তবে সেটা উল্টোভাবে। গরু মেরে জুতোদান করতে এসেছো? বিতান রবিনের কাছে এসে ওর গালটা আলতো করে টিপে দেয়। বলো যে জুতো মেরে গুরুদান, আর তোমাকে কে বললো আমি জুতো মেরে গুরুদান করতে এসেছি? না বলার দরকার নেই, তবে বলা বাহুল্য, বোঝাই যাচ্ছে কেউ কাল আমাকে অপমান করেছিল তাই না, আর আজ আবার সেই সরি বলতে এসেছে। তবে আমি না এখন ওই সরি অ্যাকসেপ্ট করার মুডে নেই। তোমাকে কে বললো আমি তোমাকে সরি বলতে এসেছি? ও বাবা, তাহলে যে মহাশয় এখন এখানে কেন উদয় হলেন কে জানে। সরি না বলে অন্য কিছুও তো বলতে পারি। অন্য কিছু মানে? তার মানে আপনি আবার আবার আমাকে কথা শোনাতে এসেছেন? তবে শুনে রাখুন, আমি না আপনার কোনো কথার ধার ধারি না। কাল এমনিতেই অনেক কথা হজম করেছি, এবার কিন্তু। এখন আপনি এত সম্মান? যাই হোক, ভুল যখন করেছো তখন কথা তো শুনতেই হবে, তাই না? আমি কোনো ভুল করিনি। তোমার জন্য একজনের জীবন সংশয় হয়েছিল। তোমার এই ভুলের জন্য কতগুলো মানুষের ক্ষতি হতে বসেছিল। অন্যদের কথা ছাড়ো, তোমার নিজেরই কি হতো তুমি কি সেটা ভাবতে পারছো? আরে বাবা, ক্ষতি তো হয়নি। সে তো তোমার ভাগ্য ভালো ছিল যে আমরা সময় মতো ওখানে পৌঁছে গিয়েছিলাম।
তাছাড়া তুমি কিডন্যাপের মতো জঘন্য একটা কাজ করেছিলে, এটা রীতিমতো অপরাধ। এরপরেও তুমি কি করে বলছো যে তুমি ভুল করনি? আপনি বোধহয় ওই বিখ্যাত লাইনটা শোনেননি। কি বলুন তো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মানুষ প্রেমে পড়ে অনেক কিছুই করতে পারে মশাই। ভালোবাসার জন্য যেটা করা হয় সেটাকে আর যাই বলা হোক অপরাধ বলা চলে না। আপনাকে আমি ভালোবাসি, আপনাকে পাওয়ার জন্য আমি এটা তো করতেই পারি। বিতান এবার বিষম খায়। মেয়েটা প্রতিবারই ওকে এমন অপ্রস্তুতিতে ফেলে দেয় যে দ্বিতীয় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার আগেই ওকে 100 বার ভাবতে হয়। রাগিনী ওর দিকে জলের বোতলটা এগিয়ে দেয়। বিতান জল খেয়ে কোনো রকমে নিজেকে স্বাভাবিক করে, তবে এই মুহূর্তেও কিছুই বলতে পারে না। রাগিনী ওর সংকোচ দূর করে দেয়। আবার ও সেই আগের মতো ভাববাচ্চে কথা শুরু করে। আমি শিওর আজ এখানে কেউ আমাকে সরি বলতেই এসেছেন, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। কারণ অন্য কিছু বলার হলে তো 2 দিন অপেক্ষা করা যেত। কিন্তু যখন কেউ নিজের ভুলটা বুঝতে পারে তখন ভুলটা স্বীকার না করা পর্যন্ত সে শান্তি পায় না। ভালো। আর আমি এখন একজনের মুখ থেকে বুঝতেই পারছি তিনি মনে মনে বেশ অনুতপ্ত। আর সেটা তুমি ঠিক বলেছ, আমি সত্যিই অনুতপ্ত। কাল এতটা বাড়াবাড়ি আমি না করলেও পারতাম। আসলে সেই সময় আমার মাথা ঠিক ছিল না। উত্তেজনায় আমি তোমার উপর একটু না অনেকটাই কঠিন হয়ে গিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বিতানের এই কথা শুনে রাগিনীর রাগ তৎক্ষণাৎ গলে জল হয়ে যায়, তবে সেটাও প্রকাশ করে না। কি হলো, কিছু বলছো না যে? আপনি যদি আমার 2টো প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে আমি ভেবে দেখব যে আপনাকে ক্ষমা করা যায় কিনা। বিতান সরু চোখে রাগিনীর দিকে তাকায়। রাগিনী ওকে কেমন প্রশ্ন করতে পারে সেটা ভেবেই ওর কপালে হালকা ঘামের বিন্দু জমা হতে শুরু করে দিয়েছে। কি হলো, তাহলে জিজ্ঞাসা করি? বিতান মাথা নেড়ে সম্মতি জানায়। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আচ্ছা, আপনি কি শুধুমাত্র মুখের প্লাস্টিক সার্জারি করেছিলেন নাকি পুরো শরীরের? কি কি সব প্রশ্ন করছো তুমি? তোমাকে কে বলেছে যে আমি এসব করেছি? আমি তো তোমাকে নিজেই অ্যাটলিস্ট বলেছিলাম যে এই সমস্ত চেহারাটা অরিজিনাল। না, অসম্ভব। আমি এটা বিশ্বাস করব না, আর এটা হতেই পারে না। তাহলে আপনি ওরকম বিচ্ছিরে চকলেট বানাতেন না। আই এম শিওর আপনি প্লাস্টিক সার্জারি করেছেন। আচ্ছা, মুশকিল তো। প্লাস্টিক সার্জারি করে আমার কি লাভ? আমি তো আর সিনেমাতে অভিনয় করি না। ওটাই তো, আপনি মেয়েদের মনে সুরসুরি জাগানোর জন্যই এটা করিয়েছেন। বিতান এই ধরনের কথা এর আগে কারোর কাছ থেকে শোনেনি। ও খানিকটা ঢোক গিলে নেয়। ওটার জন্য বুঝি সুন্দর চেহারার প্রয়োজন? অফকোর্স, টিভিতে এখন রামায়ণ শুরু হয়েছে। আপনি দেখেছেন ওখানে রামচন্দ্রকে? উফ, কি অপূর্ব দেখতে বলুন। তারপর আবার মায়ের মুখে শুনলাম সত্যিকারের রামচন্দ্র নাকি ওরকমই দেখতে ভালো ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন নাকি সবাই ওনার দিকে হাঁ করে চেয়ে থাকতো। রাগিনীর কথা শুনে বিতানের ভীষণই হাসি পেয়ে যায়। কোনো রকমে নিজের হাসিটাও চেপে রাখে। রামচন্দ্র দেখতে সুন্দর হলেও উনি এই বিষয়ে কৃষ্ণের থেকে পিছিয়ে। অথচ কৃষ্ণ কালো ছিলেন। রূপ দিয়ে কোনো কিছুর বিচার করা উচিত নয়, গুণটাকে সবার আগে প্রাধান্য দেওয়াই উচিত। ওনারা ভগবান ছিলেন, ওনাদের কথা বাদ দিন। বাস্তবে না সবাই সুন্দর জিনিসকে প্রাধান্য দেয়। সুন্দর জিনিসের কোনো তুলনাই হয় না। আচ্ছা, তা তোমার কাছে সুন্দরের মানে কি? না মানে পৃথিবীর কোন জিনিসগুলো তোমার কাছে সুন্দর বলে মনে হয়? কেন? ফুল, পাখি, ঝর্ণা? স্টপ। প্রথমেই তোমার ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। এটা একদম ঠিক বলেছ। ফুল সাধারণ অবস্থায় আমাদের কাছে সুন্দর, এবং তার মধ্যে কিছু ফুল আছে যেগুলোর গন্ধ আমাদের ভীষণভাবে আকৃষ্ট করে। তোমাকে সেরকম কয়েকটা ফুলের নাম বলছি: অলেন্ডার, লিলি অফ দ্য ভ্যালি, হেমলক, ফক্সগ্লোভ, হাইড্রেনজিয়া। ওয়েট, আপনি যেসব ফুলের নাম বলছেন এগুলো সব বিষাক্ত ফুল। এর দ্বারা কত মানুষের মৃত্যু হয়েছে জানেন? ঠিক ঠিক, কিন্তু এগুলো তো সুন্দর দেখতেও। রাগিনী এবার চুপ হয়ে যায়। তাহলে স্বীকার করছো সুন্দর বস্তুকে মানুষ ততক্ষণ পর্যন্ত মূল্য দেয় না
যতক্ষণ না তার মধ্যে কোনো গুণ থাকছে। রাগিনী সম্মতিসূচক মাথা নাড়ে। ওকে, তাহলে তুমি এবার দ্বিতীয় প্রশ্নটা করতে পারো। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি নোট দেখে পাশ করেছিলেন? ওয়াটটা হলো অক্সিজেন, জানেন? আপনি যদি পড়ে পাশ করতেন তাহলে নিশ্চয়ই ওই ব্যাপারটা আপনার মাথায় থাকতো। তুমি সত্যিটা সত্যি শুনতে চাইছো? বেতান গম্ভীর হয়ে একটু এদিক ওদিক দেখে নেয়, তারপর চাপা স্বরে রাগিনীকে প্রশ্ন করে। না না, আমি সত্যিটা তোমায় বলতে পারি, কিন্তু তুমি সেটা কাউকে বলবে না তো? রাগিনী ওর মাথাটা দুদিকে নাড়ে। এই বিষয়টা তুমি একদম ঠিক ধরেছ। সত্যি? রাগিনী প্রায় লাফিয়ে ওঠে। তার মানে আমি ঠিক ধরেছিলাম তো? হ্যাঁ, ঠিক ধরেছিলাম। আপনি টুকলি করে পাশ করেছেন। উফ, আমার মাকে না হাসিটা বলতেই হচ্ছে। আপনি জানেন, আমার মা আমাকে সবসময় খালি বলে আমি নাকি টুকে পাশ করেছি। দেখো দেখো দেখো, আমি তোমাকে বিশ্বাস করে আমার সত্যিটা বলেছি, তুমি সেটা সবার সামনে এইভাবে প্রকাশ করে দেবে? এরকম করলে তো কেউ কারোর কাছে সিক্রেট বলে কিছু বলবেই না। রাগিনী চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে নেয়। কি গো, তাই না? ইয়েস, ইউ আর রাইট। বাই দ্য ওয়ে, কতগুলো পরীক্ষায় টুকলি করেছিলেন? আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে। মাই গড, তাহলে আপনি এত কিছু আবিষ্কার করলেন কি করে? ওটাও সিক্রেট। প্লিজ আমাকে বলুন। বলবো, তার আগে তুমি বলো যে তুমি আমাকে ক্ষমা করবে কিনা। আচ্ছা বাবা, করলাম, এবার তো বলুন। তুমি তাহলে কাল থেকে আমাদের নক্ষত্র না, ফুটুডুম ইনস্টিটিউশনে আসছো তো? রাগিনীর চোখটা আবার বড় হয়ে যায়। বিতান যতটা সম্ভব হাসি চেপে রাখছিল, কিন্তু এইবার গম্ভীর কণ্ঠেই বলে, না মানে তুমি যদি না যাও তাহলে কিন্তু গরু ছাগলগুলো কোনোভাবেই মানুষ হবে না। তার মানে নিখিল আপনাকে সব কথা বলে দিয়েছে? উফ, ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। নিখিল দরজার আড়াল থেকে ওদের লক্ষ্য করছিল। বিতান রাগিনীকে কি বলবে আর রাগিনী তার প্রত্যুত্তরে কি উত্তর দেবে, এটা নিয়ে ওর মনে ভীষণ ভয় হচ্ছিল, কিন্তু এখনও রীতিমতো বিস্মিত। বিতান রাগিনীর সঙ্গে মজা করছে? কাজ নিয়ে তো বিতান সেন কখনো কারুর সঙ্গে মজা করে না। শুধু তাই নয়, ও আবার মুচকে মুচকে হাসছে। তোকে ভগবান কি দিয়ে যে তৈরি করেছিল মাগো, তুই যদি রামগরুরের ছনাকেও হাসাতিস তাও আমি অতটা আশ্চর্য হতাম না। সেখানে প্রফেসর বিতান সেন হাসছেন। নিখিল এবার নিজের মনেও হাসতে শুরু করে আর ওখান থেকে সরে যায়। রাগিনী নিখিলের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছে দেখে বিতান এবার ওর হাতটা ধরে নেয়। উফ, এই মেয়েটা সব সময় ঝগড়া করার মুডে থাকে। কি? আপনি আমাকে চোখ রুটে বললেন? অবশ্য আপনি আর আমাকে চিনবেন কিভাবে? আপনি তো আর আমার প্রেম গ্রহণ করলেন না। যদি করতেন তাহলে বুঝতে পারতেন আমি কতটা রোম্যান্টিক। এতটা সময় বিতান রাগিনীর সঙ্গে কথা বলে ওকে বেশ ভালো মতো বুঝতে পেরেছে। রাগিনী আর যাই হোক না কেন, প্রেম জিনিসটা কি সেটা এখনো বোঝেনি। বিতানের মধ্যে আর কোনো অস্বস্তি হচ্ছে না। ও স্বাভাবিকভাবেই রাগিনীকে প্রশ্ন করে, আচ্ছা, তোমার কি সত্যি মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো? আপনি এই কথা জিজ্ঞাসা করছেন? আপনি কি ভুলে গেলেন আপনাকে পাওয়ার জন্য আমি কি কি করেছি? না 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 না, এটাকে ভালোবাসা বলে না রাগিনী। তুমি এখনো জানো না ভালোবাসা ঠিক কেমন হয়। প্রকৃত ভালোবাসা কাউকে ভালোবেসে খুশি থাকে। কাছে পাওয়াটাই সব নয়। ভালোবাসা অন্যকে সুখী হতে সাহায্য করে। ভালোবাসা মানে কষ্ট দেওয়া নয়। ভালোবাসা কখনো কাউকে আঘাত করে না। ভালোবাসা ধ্বংসকে না 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 সৃষ্টিকে সাহায্য করে। ভালোবাসার ত্যাগের মাধ্যমেও সার্থক হয়। রাগিনী চুপচাপ বিতানের কথাগুলো শুনে যাচ্ছে। তোমার জীবনে এখনো প্রকৃত প্রেম আসেনি রাগিনী। যেদিন আসবে সেদিন বুঝবে আমি ঠিক কথা বলছি। ঠিক, আপনি হয়তো ঠিক কথাই বলছেন। রাগিনী একটু চুপ করে থাকে, তারপর আমতা আমতা করে উত্তর দেয়, অ্যাকচুয়ালি স্বামী পরমানন্দ মহারাজের জন্য না আমি এসব কিছু করতে বাধ্য হয়েছি। স্বামী পরমানন্দ মহারাজ? বিতান ভ্রু কুঁচকে রাগিনীর দিকে চেয়ে থাকে। এরপর স্বামী পরমানন্দ মহারাজ ওর সম্বন্ধে যা যা বলেছে রাগিনী সেগুলো বিতানকে খুলে বলে। বিতান আশ্চর্য হলেও এই ভবিষ্যৎবাণীকে ওর খুব একটা ভুল বলে মনে হচ্ছে না। রাগিনীর বয়স ইতিমধ্যে 100 বছরের জন্য থেমে গিয়েছে। কি
এবার বুঝতে পারছেন তো আমার মনের অবস্থা? আসলে জানেন তো, আমি না এসব নিয়ে ভাবতাম না, কিন্তু ওই মহারাজ, ওই স্বামী পরমানন্দ মহারাজ আমার ভাগ্য গণনা ছাড়া অন্যান্য বিষয়গুলো একদম ঠিকঠাক বলে দিয়েছেন। ওনার জন্য আমি এখন আর কোনো কাজে মন বসাতে পারছি না, এমনকি রাতে ভালো করে স্বপ্ন পর্যন্ত দেখতে পাচ্ছি না। উল্টো পাল্টা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছে। একবার তো আমি আপনাকে নিয়েও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, আমাকে নিয়ে স্বপ্ন? কেমন শুনি? ওসব আপনার না শোনাই ভালো, শুনলে কোথায় হার্টফেল টালফেল করবেন। মোদ্দা কথা, আমার এখন একটুও ভালো লাগছে না এসব বলতে। একটা যদি বয়ফ্রেন্ড জোগাড় করা যেত তাহলে না সব সমস্যায় মিটে যেত, কিন্তু আমার দিকে তো কোনো ছেলেই করে তাকায় না। মনে হয় পৃথিবীর সব ছেলে একসঙ্গে কানা হয়ে গিয়েছে। না হলে বলুন না, আমার মতো এত সুন্দর একটা জিনিসকে কেউ অবহেলা করে? ওই যে কি বলে না, জহুরি ছাড়া সাধারণ মানুষের পক্ষে হিরে চেনা সম্ভব হয় না, ওটাই। মাঝে মাঝে জানেন তো, আমার বিশ্বকর্মার উপর ভীষণ রাগ হয়। কি দরকার ছিল বলুন তো আমাকে এত সুন্দর করে বানানোর? আর যদি বানালেনি বা, তাহলে একটা বয়ফ্রেন্ড দিলেন না কেন? আপনি বলুন, আমার এই সুন্দর চেহারা নিয়ে আমি কি করে ৭৫ বছর অপেক্ষা করব? আমারও তো একটু চাহিদা আছে নাকি? আপনি জানেন, আমার ২২ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি জানি না যে লিপ কিস করলে কেমন অনুভূতি হয়। আচ্ছা, একটা কথা বলবো, আপনি তো আপনার গার্লফ্রেন্ডকে লিপ কিস করেছেন, কেমন লেগেছিল আপনার? বলুন না, নিজের কপালে তো আর ওসব জুটবে না, অ্যাটলিস্ট শুনে একটু মন ভরাই। এতক্ষণ বিতান বেশ কিছুটা মজার ছলে রাগিনীর কথাটা শুনছিল। শেষ প্রশ্নে অপ্রস্তুতে পড়ে যায়। কি হলো বলুন না। তোমার প্রবলেমটা আমি সলভ করে দিতে পারি। কি? আপনি কি আমাকে লিপ কিস করে দেখাবেন? দেখুন, আমি বয়ফ্রেন্ড চাই ঠিকই, কিন্তু আমার চরিত্রের কোনো দোষ নেই। তবে হ্যাঁ, আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে ছেড়ে আমার কাছে চলে আসেন, তখন কিন্তু আমি ভেবে দেখতে পারি। আচ্ছা, তুমি সব সময় এত উল্টোপাল্টা কথা বলো কেন বলো তো? আমি বলতে চাইছি যে তোমার ভাগ্যে কে আছে সেটা আমি আগে থেকে তোমাকে বলে দিতে পারি। শুধু বলে দিতেই না, দেখিয়ে দিতেও পারি। তাই নাকি? আমি তো জানতামই না। আপনি জ্যোতির্বিজ্ঞান নিয়েও পড়েছেন নাকি? না, তবে তোমার ভবিষ্যৎ বলে দিতে আমার একটু অসুবিধে হবে না। তুমি কি জানো আমরা একটা টাইম মেশিন তৈরি করেছি? তুমি চাইলে তো ট্রাভেল করে তোমার ভবিষ্যৎটা দেখে নিতে পারো। আরে হ্যাঁ, আমি তো নিখিলের কাছে শুনেছি। ইস, এই কথাটা আমার আগে কেন মাথায় আসেনি বলুন তো? প্লিজ আপনি আমাকে এক্ষুনি দেখান। আমি দেখতে চাই কোন মহাপুরুষের জন্য আমাকে ৭৫ বছর অপেক্ষা করতে হবে। এক্ষুনি কি করে হবে? আপাতত তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিন অপেক্ষা করতে হবে মানে? তা কতদিন অপেক্ষা করতে হবে শুনি? ধরে নাও 15 দিন। 15 তো বটেই। 15 দিন? উফ বাবা, এতদিন কেন? কাল সকাল 6টার ফ্লাইটে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, ফিরতে দেরি হবে। আপনি ছাড়া কি বাকিরা এটা করতে পারবে না? না, এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ এটা পারবে না। টাইম মেশিনের দরজার পাসওয়ার্ড আমার ডিএনএর সংস্পর্শে করা আছে, অতএব আমাকে ছাড়া ওই দরজা কোনোভাবেই খুলবে না। আমাকে এতদিন অপেক্ষা করতে হবে? কেউ যেন বলেছিল অপেক্ষার ফল মিষ্টি হয়। কথাটা মনে পড়তেই রাগিনী হেসে ফেলে। তবে 15 দিন বাদে যে ওর ভবিষ্যৎ দেখতে পারে সেটা ভেবেই রাগিনী খুব উত্তেজিত। উত্তেজনার বশেও বিতানকে জড়িয়ে ধরে। রাগিনীর এইরকম স্পর্শ পাওয়া মাত্রই বিতানের শরীরে প্রকাণ্ড একটা ঝাঁকুনি দেয়। ওর সমস্ত পেশিগুলো টান টান হয়ে ওঠে। হৃদস্পন্দন হঠাৎ করেই অত্যন্ত দ্রুত হয়ে যায়। নিঃশ্বাস ভীষণ রকম ভারী হয়ে গিয়েছে। স্নায়ুতন্ত্রগুলো নরম ছোঁয়ায় গরম হয়ে ক্রমশ নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। বিতান এখন নিজের সত্তাকে সম্পূর্ণ ভুলে গিয়েছে। ও কে, কোথা থেকে এসেছে এবং কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। ওর চোখে এক অদ্ভুত নেশা ফুটে উঠেছে। এই মুহূর্তে রাগিনীকে ওর তুলতুলে নারী শরীর ছাড়ার কিচ্ছু মনে হচ্ছে না, যার উপর ওর পুরুষ সত্তা প্রচণ্ড আক্রোশে ঝাঁপিয়ে পড়তে চাইছে। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।